ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধির বৈঠক। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে $3.5 বিলিয়ন দেওয়ার আশ্বাস। নতুন বিনিয়োগে আগ্রহী চীন। চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। স্থানীয় তদারকি না থাকায় বেপরোয়া টিসিবির ডিলাররা অনেকেই কালোবাজারে বিক্রি করছেন চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য। 10 টাকা 15 টাকা দিয়ে কিছু করে দেয়, আর আমরা লাইন দিয়ে খালি 3-4টা লয়া আঙ্গুর দেয় না। হ্যাঁ, মাল বাহিরে বিক্রি করে দেয়। আমি 3 মাস যাবত পাইতেছি না, আইলেই বলে শেষ। একটা পোলাপানে যদি এইভাবে ধরে, এই যে রাস্তা কিন্তু করছে, এই যে টানলে যেভাবে টানতেছে এইভাবে উঠা পড়তেছে। হাতের টানে উঠে যাচ্ছে শেরপুরের এক সড়কের কার্পেটিং। 3টি কালভার্টে ফাটল, অনিয়ম হলে ব্যবস্থা বলছে এলজিইডি। 10 দিনেও মেরামত হয়নি সাতক্ষীরার বেতনা নদীর বাঁধ। মাছের ঘের আর ফসলের মাঠ ভেসে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছে পানিবন্দী 5 ইউনিয়নের মানুষ। গাজীপুর সাভার আশুলিয়ায় পোশাক শিল্পে ফিরছে চাঞ্চল্য। সময় মতো রফতানি পণ্য পাঠাতে চলছে তোড়জোড়। দেশের অর্থনীতি পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থ বছরে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাইড লাইন বৈঠকে এ আগ্রহের কথা জানায় সংস্থাটি। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, সোলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন করতে চায় তারা। অন্যদিকে জুলাই বিপ্লবের আগে পরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। জবাবে আওয়ামী লীগ শাসন আমলে আয়নাঘরসহ গুম খুনের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়া জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চায়নার ফরেন মিনিস্টার কল অন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে, এবং সেই মিটিংয়ে যেটা এসছে যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। এবং চাইনিজ ফরেন মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টাকে প্রেস করলেন, বললেন যে উনি চায়নার খুবই পুরনো একজন বন্ধু। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সার্ক পুনরুজ্জীবন একটি ভালো সূচনা হতে পারে এবং তিনি এই বিষয়ে পাকিস্তানের সমর্থন চান। শেহবাজ শরীফ এই উদ্যোগের প্রতি তার সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং আঞ্চলিক প্ল্যাটফর্মটি পুনরুজ্জীবিত করতে ধাপে ধাপে এগোনোর পরামর্শ দেন। শেহবাজ শরীফ বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগের প্রতি পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব বিনিময় কর্মসূচির প্রস্তাব করেন। জাতিসংঘের সাধারণ সভা কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। যাচ্ছি তার কাছে। তুহিন, সাইডলাইনে ডক্টর ইউনূসের মিটিংগুলোর সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে, আর আজ আর কি কি কর্মসূচি থাকতে পারে সেটাও জানাবেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে। আমি যদি আপনাকে বলি যে মার্কিন প্রেসিডেন্টের সাথে গতকালের বৈঠকের পর আজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কারণ মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে একটি ইতিবাচক দিক উন্মোচন হয়েছে। এখন এটার বিস্তারিত আরও কি কি বাংলাদেশ পেতে পারে সেটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা হতে পারে এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এছাড়াও দুটি জনপ্রিয় টেলিভিশনকে সাক্ষাৎ করবেন, অর্থাৎ সিএনএন
একটি CNN-এর ক্রিশ্চিয়ান আমনপুরও প্রখ্যাত সাংবাদিক, তার কাছে একটি সাক্ষাৎকারের প্রোগ্রাম আছে। এমনকি জাপানের NHK টিভি তাদেরকেও সাক্ষাৎকার দিবেন এবং সেই সাক্ষাৎকারে বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেই সময়কার পরিস্থিতি তাদের কাছে বর্ণনা করবেন এবং বর্তমান সরকারের যৌক্তিকতা এবং তাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তারা সেখানে বক্তব্য দেবেন। তবে সোহার, আপনাকে যেটা বলি যে আজকে যে কটি বৈঠক হয়েছে, সাইডলাইন বৈঠকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। আপনি জানেন যে দীর্ঘদিন গত সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে পার্শ্ববর্তী ভারতের সাথে আমাদের যে তিক্ত একটা অস্বস্তিকর পরিস্থিতি বিরাজমান, অস্বস্তিকর পরিস্থিতিতে উত্তরণের জন্য বা যখন চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক, পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্রনায়কদের সাথে যখন বৈঠক হচ্ছে একের পর এক, তারা যখন বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, সরকারের সংস্কার পরিকল্পনার সমর্থন দিচ্ছেন, সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান সার্কভুক্ত দেশগুলোকে আবার ঐক্যবদ্ধ করার বা তাদের ভিতরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের যে প্রস্তাবটি দিয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। সার্ক যদি শক্তিশালী হয়, পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক যদি আরও ভালো হয়, মজবুত হয়, তাহলে ভারতের উপর নির্ভরশীলতা বা ভারতের যে আধিপত্য আমাদের উপর সবসময় থাকে সেই বিষয়টা অনেকটা কেটে যাবে বা একটা ব্যালেন্স হবে বলে মনে করা হচ্ছে। সব কিছু মিলিয়ে আজকে একটি সফল দিন অতিবাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা গতকালকেও একটি সফল দিন অতিবাহিত করেছে, যা এই সরকারের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘ সরকারের এই ক্রুশিয়াল একটি মুভমেন্ট, তাদের সমর্থন আদায় করা যে চ্যালেঞ্জ ছিল সেটা অনেকটাই উতরে গেছে বলে মনে করছেন এখানকার বিশেষজ্ঞরা। তুহিন, ধন্যবাদ আপনাকে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম চালু রেখেছে টিসিবি। ভোজ্য তেল, মসুর ডাল এবং চাল বিক্রি হচ্ছে এই তিন পণ্য, কিন্তু বিক্রির ক্ষেত্রে হচ্ছে অনিয়ম। গোডাউন থেকে পণ্য নেওয়া হচ্ছে কিন্তু তা পুরোটাই পাচ্ছে না ভোক্তা। এক্ষেত্রে ডিলারদের বিরুদ্ধে অন্য জায়গায় বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় কাউন্সিলর অফিসের তদারকির দায়িত্ব থাকলেও তার হচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, বাইরে বিক্রি করে দেবার কারণে পণ্য পায় না সাধারণ মানুষ। রিমন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির বিসমিল্লা এন্টারপ্রাইজ এই নামে নেওয়া হয়েছে টিসিবির ডিলারশিপ, কিন্তু যেখানে পণ্য এনে মজুত করা হয়েছে সেই দোকানের নাম ভিন্ন। বিক্রি কার্যক্রম এখনো শুরু হয়নি। টিসিবির গুদাম থেকে পণ্য এনে মাপা হচ্ছে মসুর ডাল, কিন্তু 850 কার্ডধারীর জন্য আনা পণ্য এখানে নেই। 34 বস্তা মসুর ডাল এবং 94 কার্টুন তেল থাকার কথা থাকলেও আছে কম। প্রশ্ন হচ্ছে বাকি পণ্য গেল কোথায়? ওটা তো আমি তো আর সঠিক বলতে পারতেছি না, আমি তো পুরো দায়িত্ব তো আর আমি না, তো 62টার মতন আছে, আর কোনখানে রাখছি কিনা বলতে পারবো না। কার্ডদানি 10টা 15টা দিয়ে কিছু করে দেয়, আর আমরা জানি লাইন দিয়ে খালি 3টা 4টা লয়া আঙ্গ দেয় না। অভিযোগ আছে বড় অংশ পণ্য এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আগেই, অর্থাৎ টিসিবির গুদাম থেকে ট্রাকে পণ্য এনে তা অন্য স্থানে নামিয়ে রাখা হয়। বিসমিল্লা এন্টারপ্রাইজের ডিলার আবু জাফর মোহাম্মদ সাদেকের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি প্রথমে এর সদুত্তর দিতে পারেননি। পরে জানান টিসিবির পণ্য মানবিক কাজেও অনেক ক্ষেত্রে দিতে হয়। কম কেন? যদি না থাকে আমার ছোট ভাইয়ের দোকানে কাজ করে, যদি না থাকে আমি এসে তো আমাকে 30 মিনিট সময় দেন প্লিজ। সেপ্টেম্বর মাসের বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি, তবে পণ্য নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ চরমে। জানান ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পণ্য। দীপশিখা স্কুল সকাল 7টা থেকে দাঁড়াইছি, পরে যে 12টা বাজে আমরা ওইখান থেকে চলে আসছি, কয় মাল নাই। হ্যাঁ, মাল বাহিরে বিক্রি করে দেয়। হ্যাঁ, আমি 3 মাস যাবত পাইতেছি না, আইলেই বলে শেষ। ওই যে গ্যাসে মাসে দিছে, আমরা 2 দিনেই ফিরে গেছি। 2টা করে কার্ড নিয়ম, তো আপনি যদি 4-5 জন একসাথে হয়ে যদি 5 জনের 10টা কার্ড একসাথে করে নেন, ওই হ্যাঁ আলগা খারাপে একজনের লাইনে থাকবে, ওই 10টা কার্ডে আমাদেরকে দেয়। মাঠ পর্যায়ে বিক্রি কার্যক্রম তদারকির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়, কিন্তু কার্ড বিতরণ, ব্যক্তি চিহ্নিত করা সহ নানা ক্ষেত্রে হয়েছে অনিয়ম। টিসিবি বলছে কোনো অনিয়ম পেলে নেওয়া হবে ব্যবস্থা। কাউন্সিলর সাহেবরা এটা তদারকি করতো। অনেক কাউন্সিলরই তাদের নিজস্ব অফিসে, অর্থাৎ কাউন্সিলর অফিসে বা নির্দিষ্ট একটা জায়গায় বিক্রি করাতো। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ডিলারদেরকে বলেছিলাম যে আপনারা যার যার দোকান থেকে বিক্রি করেন। অনেকেই হয়তো দোকানটা চিনত না, যেহেতু কাউন্সিলর অফিসের থেকে বিক্রি করা হতো। এই জন্য এই মাসে বা গত মাসে একটু সমস্যা ফেস করেছে। আগামী মাস থেকে দেখবেন যে এই সমস্যাটা থাকবে না।
পরিবর্তিত সময়ে অনেক স্থানে বন্ধ হয়ে গেছে বিক্রি কার্যক্রম। দলীয় পরিচয়ে ডিলারশিপ নেওয়া ব্যক্তিরা অনেকেই চলে গেছেন আড়ালে। ঢাকা আঞ্চলিক কার্যালয় আওতায় 1800 ডিলার রয়েছে, তার মধ্যে 2 বা 3 জন অফিসিয়ালি দরখাস্ত দিয়ে বন্ধ রেখেছে। সে তার পারিবারিক সমস্যা বলেছে, রাজনৈতিক কোনো সমস্যার কথা আমাদের কাছে বলেনি। 2 বছরের বেশি সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি, কিছুটা কম দামে তেল ডাল চাল কিনতেই টিসিবির দিকে তাকিয়ে থাকে মানুষ। কিন্তু সরকারি এই সংস্থার বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিকদের 18 দফা দাবি পূরণে ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো সচল গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা। সকাল থেকে কাজ যোগ দিয়েছেন শ্রমিকরা, শুরু হয়েছে উৎপাদন। আসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ 14টি গার্মেন্টস, সাধারণ ছুটি রয়েছে কয়েকটি কারখানায়। এছাড়া গাজীপুরে স্থায়ীভাবে বন্ধ 13টি কারখানা। অনেক কারখানায় কাজের চাপ বেশি। ব্যবস্থাপকরা জানিয়েছেন সময় মতো রফতানি পণ্য পাঠাতে চলছে তোড়জোড়। ওভারটাইমের ক্ষেত্রে মানা হচ্ছে শ্রম আইন। শিল্পাঞ্চলের নিরাপত্তায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। গার্মেন্টস পরিস্থিতি সম্পর্কে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, জানতে চাই শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি, দাবি মানার যে বিষয়টা ঘোষণা দেওয়া হয়েছে তারপরে এখন কেমন দেখছেন? নাবিলা, গতকালের আগের দিনই আসলে বিজিএমই থেকে আসলে 18 দফা দাবি সেটি মেনে আছে। তারপর থেকেই আসলে গাজীপুরে যে শিল্প কারখানার উৎপাদন সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন কিন্তু চলছে। ইতিমধ্যে সকাল থেকেই আমি দেখেছি বিভিন্ন শিল্প কারখানার সামনে যে শ্রমিকদের যে কাজে যোগ দেওয়ার যে যোগ দিয়েছেন তারা আসলে দলবদ্ধ ভাবেই তারা আসলে যোগ দিয়েছেন। বৈরী আবহাওয়া অপেক্ষা করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই মধ্যে আসলে নানাভাবে তাদের কাজে যোগ দিয়েছেন। আসলে কারখানার ভিতরে আসলে তারা ঢুকে তাদের যে কাজের মনোযোগ বাড়ানোর জন্য বিভিন্ন ভাবে আসলে তাদেরকে বিভিন্ন মিউজিকের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছেন এবং যেটা বলছেন যে আসলে মালিক পক্ষের কাজের চাপ অনেক বেড়ে যাওয়া, গত কিছুদিনে যে আন্দোলনে তাদের যে কাজের ঘাটতি ছিল এবং শ্রমিকদের আন্দোলনের কারণে তাদের কাজ বন্ধ ছিল, সেখানে অনেক কাজ আটকে গিয়েছে, সেগুলো আসলে তারা এখন কাজ করছে এবং তাদের যে সময় মতো যে তাদের যে শিপমেন্ট, সেই শিপমেন্ট দেওয়ার জন্য আসলে তারা সময় মতো দেওয়ার জন্য চেষ্টা করছে। ভাইয়ারাও আসলে বিভিন্ন কারখানায় আসলে আসছেন, তারা আসলে তাদের কার্যক্রমগুলো দেখছেন এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কারখানায় ভিজিট করছেন, দেখছেন যে আসলে শ্রমিকদের যে দাবি মেনে নেওয়ার পরে তাদের ভিতরে যে একটা আনন্দ জেগেছে সেটা আসলে চোখে পড়ার মতো। তারপরও কারখানা মালিকরা বলছে যে শ্রমিকরা যদি মনোযোগ দিয়ে কাজ করে তাহলে আমাদের গত কিছুদিনে যে ঘাটতিটা হয়েছিল সেটা আমরা আসলে পুষিয়ে নিতে পারবো। এছাড়াও কিন্তু আসলে গার্মেন্টসের নিরাপত্তার কারণে গাজীপুরের সকল শিল্প কারখানার সামনে আসলে নিরাপত্তা টহল রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী আসলে টহল দিচ্ছে। এছাড়াও কিন্তু আসলে প্রত্যেকটি শিল্প কারখানার সামনে আসলে নিজস্ব যে পুলিশিং সেবা সেটিও রয়েছে। আসলে পুলিশিং সেবার মাধ্যমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কেউ না করতে পারে। এখনো পর্যন্ত আসলে জানা মতে কোনো জায়গায় আন্দোলন হয়নি এবং অবরোধ হয়নি। গাজীপুরে 13টি শিল্প উৎপাদন এখনো বন্ধ রয়েছে। বাবু, সবশেষ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। দুর্গম পর্বত আরোহণ করা কঠিন নাকি রাজধানীতে নিরাপদে একা সড়কে চলাচল করা কঠিন? প্রশ্ন ছিল শনিবার ধানমন্ডিতে অতর্কিত হামলার শিকার হওয়া পর্বতারোহী শায়লা বিথির কাছে। বাকিটা জানবো সহকর্মী ফারহানা ন্যান্সির প্রতিবেদনে। দুর্গম পাহাড়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে শায়লা বিথি। ঝুলিতে এর মধ্যেই যোগ করেছে অর্জনের তালিকা। তিনি কাজের সূত্রে প্রতিদিনের মতো পার হন রাজধানী ধানমন্ডি 27 ফুট ওভার ব্রিজটি। তবে তার কাছে নাকি পাহাড়ে চড়ার চেয়ে রাজধানীতে চলা কঠিন। পাহাড় আমি বলবো ঢাকায় বা বাংলাদেশের লাইফস্টাইলের থেকে পাহাড়ে চড়া কয়েকশো গুণ সহজ। এমন পাহাড়ি দুর্গম পথ আমি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি, আমার না কখনো ওই ভীতিটা কাজ করে নাই যে এ আমাকে কোনো হার্ম করতে পারে। এর কারণে আমার ওই ভীতি, কিন্তু আমার রাস্তায় মানে আমার ঢাকার রাস্তায় বের হইলেই অনেক কোনো একটা মানুষ দেখলেই আমার মনে হয় আছে এই লোকটা হয়তো কোনো আমাকে হার্ম করতে পারে। এখন একটা এরকম আমার চিন্তা চলে আসছে। শনিবার দুপুরে ফুটওভার ব্রিজে অতর্কিত আক্রমণের শিকার হন পর্বতারোহী বিথি। কি ঘটেছিল সেদিন? হঠাৎ কেন হামলা? কয়েকটা স্টেপ নামে এরকম সময় হুট করে আমি ফিল করলাম যে কেউ যেন আমার চুল টানতেছে এবং আমি পড়ে গেছি। আমি তো পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছে এবং এরপরে ফিল হলো যে আমার চুল ধরে আরো উপরের দিকে হ্যাচকা টানতেছে। আমাকে কিল ঘুষি দিয়ে পিঠে আমার মাথায়
এরপরে ফেলে রেখে চলে যায়। সংখ্যার হিসেবে ঘটনা যাই হোক, ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত একজন নারীর নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত চিন্তায় থাকে পুরো পরিবার। এটা ছিনতাইকারী না, হয়তো ব্যক্তিগত কোনো শত্রু আছে কিনা আমি তো বলতে পারছি না যে আসলে কে সে, অথবা এই যে মবের যে একটা নারীদের প্রতি রাস্তাঘাটে দেখা যায় যে একটা আক্রমণ হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। শহরের সড়কগুলো এখনো নারী বান্ধব হয়ে ওঠেনি বলে মনে করেন অনেকে। ধানমন্ডির এই সড়ক এবং ওভারব্রিজে নারী হেনস্থার ঘটনা ঘটে মাঝে মাঝেই। সন্ধ্যার পরে যদি এইদিকে আসি তখন আসলে দেখা যায় যে ব্রিজটা ম্যাক্সিমাম টাইমই নির্জন থাকে। আমরা দেখেছি কিছুদিন পুলিশ এখানে পাহারা দিছে, এখন আর নাই। এগুলা পুলিশ পাহারা দিলেও হয়। আমাদের আশেপাশে এখন সব মানুষ কিন্তু সুযোগের অপেক্ষায় আছে, কারণ এখনো মানে পুলিশের যে প্রোটেকশনটা ওরকম কিন্তু এখনো শুরু হয় নাই। দিনে দুপুরে নারীর উপর হামলায় কি ব্যবস্থা নিয়েছে পুলিশ জানতে চাইলে কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত অস্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজ আর তদন্ত কর্মকর্তা নিয়োগের বাইরে খুব একটা অগ্রগতি নেই। ছোট একটা ফুটেজ পেয়েছি, আমরা চেষ্টা করছি ওই লোকটাকে শনাক্ত করার জন্য। যেহেতু আপনি বলেছেন এখানে অনেকেই ভাসমান লোক থাকে, তারা হয়তো এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তো আমরা চেষ্টা করছি আমাদের তথ্যপত্র সংগ্রহ করে গোপন সোর্সের মাধ্যমে আমরা এই লোকটাকে শনাক্ত করার জন্য। শুধু নিজের নির্যাতনের বিচার নয়, শায়লার আশা রাজধানী ঢাকা প্রতিটি নারীর জন্য হবে নিরাপদ। তো এটাই চাইবো যে নারীরা রাস্তাঘাটে যেন সেফলি চলতে পারে, এটা তো আসলে কোনো বিকল্প নেই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। হাত দিয়ে টানতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, ফাটল ধরেছে 3টি কালভার্টেও। শেরপুর সদরে পাকুড়িয়া সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। ঠিকাদার সব অস্বীকার করেছে। এলজিডি বলছে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর সদরের পাকুড়িয়া তিলকান্দি সড়ক ঢালাই হয়েছে কয়েকদিন আগে, হাত দিয়ে টানতেই এখন উঠে যাচ্ছে কার্পেটিং। একটা পোলাপানে যদি এইভাবে ধরে, এই যে রাস্তা কিন্তু করছে, এই যে টানলে যেভাবে টানতেছে এইভাবে উঠা পড়তেছে, তাহলে আপনারা দেখেন কিভাবে রাস্তাটা হয়েছে। বৃষ্টির পানি এই রাস্তা নিচ দিয়ে যায় ডাইরেক্ট, এই যে সাইডে ব্লকটি আছে ব্লকের নিচ দিয়ে যায় পানি যা প্রবেশ করতেছে, বাইরে যেতেছে। সড়কটি নির্মাণের সময় নদীর শাসন সহ কালভার্টের কাজও হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ধস আর ফাটল। ঝুঁকিপূর্ণ একটি কমিউনিটি ক্লিনিকও। প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। তিনটা কালভার্টের মাঝখানেই বরাবর একদম ফাটল হয়ে গেছে গা। গাইডওয়ালটা অনেক আগে করা ছিল, সব ফাইটে গেছে গা, ভাঙ্গা যাওয়ার অবস্থায়। কিন্তু এটা নতুন করে না কইরা এই অবস্থায় তারা কাজ করে গেছে, এখন অনেক জায়গায় ভাঙ্গে ভেঙে গেছে গা। একটা গাড়ি ঘুরাইলে অ্যাক্সিডেন্ট হইলে তাহলে সমস্যা না, আমরা বলছি কিন্তু মানে না। এলজিডির আওতাধীন 770 মিটার সড়কে নির্মাণ কাজ করছে রিফাত এন্টারপ্রাইজ। কাজে অনিয়মের কথা অস্বীকার করে ঠিকাদার প্রতিনিধি দিলেন ভিন্ন ব্যাখ্যা। কিছু কুচুকরি মহল এখন একটা আমাদের কাছে উক্ত কাজের চাঁদাবাজি করার জন্য পায়তারা করে আমাদের কাজটার ব্যাঘাত সৃষ্টি করতেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এর সঠিক বিচার চাই। এলজিডির দাবি সামগ্রিক কাজের মান সন্তোষজনক, ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভারী বর্ষণে মাটির কাজ বা অন্য কোনো কাজের যদি কোনো ক্ষতি বা কোনো ত্রুটি হয়ে থাকে, ঠিকাদারের মাধ্যমে এই কাজটি আমরা সমস্যার সমাধান করব এবং সমস্যার সমাধানের সাপেক্ষে ঠিকাদারকে আমরা এই কাজের চূড়ান্ত বিল প্রদান করব। গত বছরের নভেম্বরে শুরু হয় প্রকল্পের কাজ, কয়েকদিনের মধ্যেই তা শেষ হওয়ার কথা। বরাদ্দ ধরা হয়েছে 1,05,00,000 টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দুর্বল ব্যাংককে দেয়া টাকা ফেরত দিতে ব্যর্থ হলে 3 দিনের মধ্যে ঋণের টাকা বুঝিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক। এর পরপরই সবল ব্যাংকগুলো টাকা ধার দিতে সম্মত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, কোন ব্যাংক কি পরিমাণ ঋণ পাবে তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। তবে সুদহার নির্ধারিত হবে 2 ব্যাংকের আলোচনার মাধ্যমে। ব্যাংকাররা বলছেন, পর্ষদে আলোচনার পরই দুর্বল ব্যাংককে তারল্য সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে। অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। চাহিদা মতো গ্রাহকের আমানতও ফেরত দিতে পারছে না এসব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে থাকা চলতি হিসাবে 9 ব্যাংকের ঘাটতি 18,000 কোটি টাকার উপরে। প্রায় 7,300 কোটি টাকার ঘাটতি নিয়ে সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এরপরই আছে সোশ্যাল ইসলামী, ন্যাশনাল ইউনিয়ন এবং ইসলামী ব্যাংক।
পর্ষদ পুনর্গঠনের পর এসব ব্যাংকে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। সমঝোতা চুক্তি হয় দুর্বল ব্যাংকের সাথে। এরপরও টাকা ধার দিতে অনাগ্রহ ছিল সবল ব্যাংকগুলোর। এমন অবস্থায় 10টি সবল ব্যাংকের সাথে বৈঠকে বসেন গভর্নর। নিশ্চয়তা দেয়া হয় টাকা ফেরতের। গ্যারান্টি ব্যাপার ওনার বলেছে দেওয়ার টাকা চাওয়ার 3 দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিবেন বাংলাদেশ ব্যাংক। আর একটা যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট নিয়ে কথা হয়েছে, বলছি যে আপনার বাইলেটারালি ঠিক করবেন যে আপনারা যেই যাকে টাকা দিচ্ছেন সে কোন রেটে নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে, এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। তাই আমরা আমাদের বোর্ডে আমরা প্লেস করব, আমাদের বোর্ড থেকে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তখন আমরা সেন্ট্রাল ব্যাংকে জানাবো। সেন্ট্রাল ব্যাংক তখন সবার কে কী দেবেন সেই ভিত্তিতে ওনারা ওটাকে রিঅ্যালোকেট করবেন এবং দ্য ব্যাংক যেখানে টাকাটা ওনারা দিতে চান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গভর্নরের সাথে বৈঠকের পর দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে রাজি হয়েছে সবল ব্যাংকগুলো। সুদের হার বাজার ভিত্তিক হলেও ঋণের পরিমাণ নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। রেসিপিয়েন্ট হবে, যারা ব্যাংক লোন গ্রহণ করবে তাদের সাথে থেকে এই পরিমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে যে কোন ব্যাংক কত পরিমাণ লিকুইডিটি সাপোর্ট নিতে পারবে। এটা ব্যাংকের অবশ্যই তার চাহিদার উপর ডিপেন্ড করে হবে। ন্যূনতম 3 মাস, আর কারো যদি প্রয়োজন হয় তাহলে রিভলভিং বেসিসে এটা সর্বোচ্চ 1 বছর। তবে কোন পদ্ধতিতে টাকা ধার দেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, সংকটে থাকা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকেই ঋণ নিতে পারবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী। 2 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি। প্রথম দিন এক্সিবিশন ঘুরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আন্দোলনে অংশ নেওয়া অনেকে। সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ প্রদর্শনী চলছে। প্রদর্শনী ঘুরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা ও ফ্যাসিস্টদের নির্যাতনের চিত্র সবার কাছে তুলে ধরতে এমন উদ্যোগের পরিধি বাড়ানোর উপর জোর দেন তারা। এগুলো যদি আসলে থেকে যায় মানুষের অন্তরে কিংবা পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, তাহলে তাদের যে ওই যে ত্রাসের একটি রাজত্ব কায়েম করেছিল, ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল, সেটি মানুষের মস্তিষ্ক থেকে মুছে দিয়ে আবার তারা কিন্তু ফিরে আসতে পারবে না। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে আসলে উচিত এই জিনিসগুলো আবার, এই যে দগদগে ক্ষতগুলো, রক্তাক্ত চিহ্নগুলো, এগুলো মানুষের সামনে বারবার ফিরিয়ে আনা। শিগগিরই বড় পরিসরে নতুন আয়োজন করতে চায় ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি। আন্দোলনের স্পিরিটকে যারা ধারণ করে তাদের সবারই এই কাজগুলোতে এগিয়ে আসা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এরকম একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছে, তারা পরবর্তীতে এরকম প্রোগ্রাম করতে চায়, তো সেক্ষেত্রে হয়তো ডিপিএস সেখানে একটা বড় একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। আমাদের কয়েকটা হল অলরেডি আমাদের সাথে কোলাব করতে চাচ্ছে তাদের হলে এক্সিবিশনগুলো করার জন্য। আমরা চাচ্ছি সেই হলগুলোর সাথে কোলাব করে প্রতিটা হলে হলে একটা এক্সিবিশন করা। ইন ফিউচার শিল্পগুলোতে বড় করে একটা প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব, যেটা আর কি পুরো বাংলাদেশ ব্যাপী হবে। বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয়ে আলোকচিত্র প্রদর্শনী শেষ হবে সন্ধ্যা 7টায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 10 দিনেও মেরামত হয়নি সাতক্ষীরা বেতনা নদীর ভেঙে যাওয়া বাঁধ। লোকালয়ে পানি ঢুকে এরই মধ্যে ভেসে গেছে কয়েক হাজার হেক্টর মাছের ক্ষেত। নষ্ট হয়েছে ফসলের আবাদ। পানিবন্দী 5 ইউনিয়নের মানুষ। এমন দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। সাতক্ষীরার বেতনা নদীর ভাঙা বাঁধ গেল 10 দিন ধরে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে। পানিবন্দী লাখো মানুষ। স্থানীয়রা জানায়, টানা বর্ষণের কারণে গত 16 সেপ্টেম্বর ভেঙে যায় বাঁধটি। তারপর থেকে পানিবন্দী তালা উপজেলার নগরঘাটা, সরুলিয়া সহ 5 ইউনিয়ন বাড়ছে ভোগান্তি। নগরঘাটা, কাবাইডাঙ্গা, হরিংকোলা, গোয়েলপাতা, গাছা, খৈরডাঙ্গা, মেটিডাঙ্গা এসবগুলো সব প্লাবিত। তবে বেশি ক্ষতি হচ্ছে নগরঘাটা ইউনিয়ন। 10 দিনও লাগার কথা না, এটা যদি তারা না পারে আমাদেরকে বললেও ইউনিয়নবাসীর উদ্যোগে এখানে কিছু বাঁশ খুঁটি মেরে আমরা নিজেরাই শেষ করতে পারতাম। সবাই একই অবস্থায় আছি। বাথরুমের সমস্যা, মানে কল টিউবওয়েল সব ডুবে আছে, ঘর বাড়ি রান্না খাওয়া সব দিক থেকে সমস্যা আমাদের।
বাঁধ ভেঙে তলিয়েছে 150 হেক্টর জমির ফসল, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের, সব হারিয়ে নিঃস্ব মানুষ। প্রশ্ন, কবে মিলবে মুক্তি? সব নষ্ট হয়ে গেছে, কিছু নেই। 1.5 কোটি টাকা খরচ, শুধু একটা টাকা বেচতে পারি নাই। 600 কোটি টাকার ঘের, আর ঘের, মাছ, গরু, ছাগল, এখন মানুষের অসহায় অবস্থা। কলরা থেকে যে আশাশুনি পর্যন্ত যে বেতনা নদী, এই বেতনা নদী সংস্কার হয়নি, সংস্কারের পয়সা লুটপাট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা, চলছে পানি নিষ্কাশন। পানি যেখানে বাধা হবে সেখানে ক্লিয়ার করে দেওয়া হবে, সেটা আমার যদি সরকারি জায়গায় হোক সেটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ড্রাইভার এখন কাজ করতেছি আমরা জনগণের জন্যই, এটাই বলবো আর কি। আর যা ক্ষতি হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি। এটি একটি রান্নাঘর। বাঁধ ভেঙে এ অঞ্চলের গোটা জনপদের চিত্র কিন্তু একই। 30 ফিট বাঁধ মেরামতে কোনোভাবেই 10 দিন লাগার কথা নয় বলছেন জেলা প্রশাসক, জানিয়েছেন ব্যবস্থা নিচ্ছেন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত কিংবা সংগঠনটির মিছিল মিটিংয়ে যাওয়া ছাড়া ছাত্রাবাসে সিট মিলত না যশোর সরকারি MM কলেজের শিক্ষার্থীদের। সিট বরাদ্দ ছাড়াই ছাত্রাবাসে থাকতেন ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগতরা। নেতাদের কথা না শুনলে চালানো হতো নির্যাতন। ছাত্রাবাসগুলো সাধারণ শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তোলার দাবি ছাত্রছাত্রীদের। যশোর সরকারি MM কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেন। দিনমজুর বাবার সন্তান বিপ্লব শহরের একটি মেসে থেকে পড়ালেখা করেন। খরচ জোগাতে হিমশিম খেতে হয় তার। ছাত্রলীগের মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নেওয়া ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রাবাসে থাকা কঠিন ছিল। মেসে মোটামুটি খরচ কমছে, কিছু না হলেও 4000 সর্বোচ্চ, সেখানে হলে তার অর্ধেক। আমি টিউশনি করেই আমার পড়াশোনাটা চালাই। যদি হলের পরিবেশটা একটু ভালো হতো, রাজনীতি প্রভাব মুক্ত থাকতো, পড়ার পরিবেশ থাকতো, তাহলে কিন্তু আমি হলে 4 বছর আমি প্রথম থেকেই থাকতে পারতাম। দক্ষিণবঙ্গের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ছাত্রাবাসে সিট ফাঁকা থাকলেও উঠতে পারেননি বা ওঠেননি অনেক শিক্ষার্থী। বাধ্য হয়ে মেসে থেকে বাড়তি খরচ গুনতে হয় তাদের। অভিযোগ, ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নিলে ছাত্রাবাস থেকে বের করে দেয়া সহ নির্যাতন করা হতো। এখানে একটা রাজনৈতিক বলয় ছিল এবং একটা লেজর ভিত্তিক রাজনীতি চলতো, যেটার কারণে আসলে সাধারণ শিক্ষার্থীরা আসলে হলে ওঠার পরিবেশ ছিল না। প্রোগ্রামে যেতে হবে একটা প্যারা, তারপরে মনে করেন যে আরো অনেক বিষয় আছে, যে রাজনৈতিক বিষয়ে অনেক শিক্ষার্থীরা মনে করেন যে হেনস্থার শিকার হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক বিক্রি, শিক্ষার্থী নির্যাতন সহ নানা অভিযোগ ছিল। এমনকি কয়েকজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। কমন রুমে নিয়ে এসে আমাকে ছাত্র দলের কর্মী হিসেবে পেটাই, আমার এমনভাবে মারছে যে আজ আমার মারার 6টা মাস প্রায় অতিবাহিত হয়েছে। আমার সারা শরীরে এখনো সেই ব্যথা নিয়ে চলছি। কমন রুমে গেলে বিনা কারণে একজন মনে করেন খেলাধুলো করছে, তারে চড় মেরে উঠে দিয়ে মনে করেন তারা দখলদারিত্ব, মানে ক্যাম্পাসে কোনো স্টুডেন্টের কোনো স্বাধীনতা ছিল না। যখনই তারা ক্ষমতায় আসে বা যখনই একদল সরকার পরিবর্তন হয়, তখনই দেখা যায় যে প্রেক্ষাপট পরিবর্তন হয়, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় না কখনো। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রাবাসগুলো সাধারণ শিক্ষার্থী বান্ধব করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নতুনভাবে অ্যাপ্লিকেশন করে আহ্বান করেছি এবং প্রায় সকল আসনে আমরা নতুন ছাত্র মেধার ভিত্তিতে আমরা পেয়ে গেছি। অল্প কিছু ছেলে মেয়েদের ওখানে কিছু সিট ফাঁকা আছে, ওইগুলো আমরা আবার ওদেরকে তোলার প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়েছি। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে শিক্ষার্থী 40,000-এরও বেশি। ছাত্রদের জন্য 2টি ও ছাত্রীদের জন্য 3টি আবাসিক হল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। জাহিদ হাসান, যমুনা নিউজ। তাপদাহ আর খরার হাত থেকে আমনের আবাদকে রক্ষা করতে ঠাকুরগাঁওয়ে ব্যবহার করা হচ্ছে বাঁধ প্রকল্পের জলাধার। এই অবস্থায় নালা তৈরির মাধ্যমে বৃষ্টির পানি ধরে রেখে দীর্ঘদিন সে পানি দিয়ে সেচ দিতে পারছেন কৃষকরা। এতে কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি জমিয়ে রাখা পানিতে হাঁস পালন ও মাছ চাষেও লাভবান হচ্ছেন প্রান্তিক এই মানুষরা। সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ সহ কৃষি উন্নয়নের কিছু প্রকল্পের কাজ চলমান। আগামী বছরের মধ্যে এসব প্রকল্পের কাজ 100% শেষ হলে 13,000 হেক্টর জমি সেচের আওতায় আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবছর ভরা বর্ষায় বৃষ্টি কম হওয়ায় ঠাকুরগাঁওয়ের আমন ধানের আবাদ হুমকির মুখে পড়ে। এ অবস্থায় নালা তৈরির মাধ্যমে বৃষ্টির পানি ধরে রাখার প্রকল্প নেওয়া হয়েছে। এতে নালার পানি কাজে লাগিয়ে বিনা খরচে 4000 হেক্টর জমিতে সেচ দিতে পারছে কৃষক। এই পদ্ধতিতে সার লাগছে কম, ফলনও পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত। এই কেনেলের পানি দিয়ে আমরা চাষ করে আমাদের অনেক লাভবান হই। এখন খরা মৌসুম চলতেছে, এই টাঙ্গন বাঁধের পানি দিয়ে আমরা আমন ধানের আবাদ করতেছি। এই প্রকল্পে জমিয়ে রাখা পানিতে হাঁস পালন এবং মাছের চাষ হচ্ছে। পরিকল্পিত ব্যবস্থাপনায় সারা বছর বাঁধের পানি ধরে রাখলে দীর্ঘদিন সুফল পাওয়া যাবে বলছে কৃষক। আমার ক্যানেলটা থাকা আমাদের উপকার হচ্ছে। আমি হাঁস পালতেছি, ডিম বিক্রি করতেছি, খাইতেছি। বুড়ি বাদ না থাকলেও পানি আবাদেই জমিনে কোনো পানি থাকতো না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সেচ প্রকল্প পুনর্গঠন, নদী তীর সংরক্ষণ ও সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ চলমান। আগামী বছরের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হলে 40,000 কৃষকের 13,000 হেক্টর জমি সেচের আওতায় আসবে। বর্তমানে একটি প্রকল্প চলমান আছে ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্যারেজ পরিবাদ ও ভুলিবাদ সেচ প্রকল্প সময়ের পুনর্গঠন, নদী তীর সংরক্ষণ ও সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় আমরা সেচ কালগুলো পুনর্বাসন করছি। ধান রোপণের পর আমরা পর্যায়ক্রমে কিন্তু জমি শুকিয়ে নিতে পারি, যে আমরা জমিতে পানি দেবো, আবার হয়তো 2-3 দিন জমি পানি যখন শেষ হয়ে যাবে 2-3 দিন শুকিয়ে নেব, এবং এটিকে বলি আমরা অল্টারনেটিভ ওয়েটিং এন্ড ড্রাইং, পর্যায়ক্রমে ভেজানো শুকানো। এতে করে কিন্তু কুশির সংখ্যা বেড়ে যায়, পাশাপাশি ফলনও বেড়ে যায়। চলতি মৌসুমে জেলায় 1,37,260 হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,80,000 মেট্রিক টন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।